আলাপ আলোচনা করলেন। তার সাথে ছিলেন তার প্রিয়তম জামাই শেখ হাসিনা, ডক্টর ওয়াজেদ সাহেব। সেখান থেকে বসে রাও ফারমান আলীর সাথে গভর্নর হাউসে গভর্নরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করলেন এবং সেই খাতাটি এখনো আপনার যদি রাও ফারমান আলীর সাথে দেখা করতে গেলেন যে গাড়িতে, সেই গাড়িটি ছিল ডক্টর ওয়াজেদ সাহেব। সেই গাড়িতে করে উনি গেলেন জামাইকে নিয়ে। কি কারণে? ওনার কন্যা বেগম শেখ হাসিনা সন্তান সম্ভাবনা, সেই জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তার নির্বিঘ্নে তার মেয়ে যেন তার সন্তান প্রসব করতে পারে। তারপর রাও ফারমান আলীর নির্দেশে ঢাকা মেডিকেল কলেজের থেরাপি ক্যাবিনে সেদিনকার আপনার গাইনির প্রধান ছিলেন ডক্টর সুফিয়া বানু। তার তত্ত্বাবধানে 1971 সালের 27 জুলাই বেগম মুজিব তার পুত্র সন্তান সজীব ওয়াজেদ জন্ম দেন। এই জন্মটি হচ্ছে ওনাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, এর বাইরে আর কোন মুক্তিযুদ্ধ। শেখ হাসিনা পুত্র সন্তান জন্ম দিয়েছেন পাকিস্তানিদের তত্ত্বাবধানে পাখানা দলের পরিবারের মুক্তিযুদ্ধের একমাত্র ইতিহাস। তাই আমরা বলতে চাই শেখ মুজিব কি করেছে 1975 সালের, আমি সংক্ষেপ করে দেব, 75 সালের 25শে জানুয়ারি শেখ মুজিব সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসেবে। 1 ঘন্টার নোটিশে চতুর্থ সংশোধনী পাশ করে মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের সাথে বেইমানি করে একদলীয় বাকশাল কায়েম করে আওয়ামী লীগকে উনি বিলুপ্ত ঘোষণা করে দিয়ে বাকশাল কায়েম করলেন এবং উনি হয়ে গেলেন শান্তি করতে বাংলাদেশের বাদশাহ হয়ে গেলেন, আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে গেলেন। সকল গণতান্ত্রিক বিধি ব্যবস্থা বৈধ করলেন, সকল সংবাদপত্র নিষিদ্ধ করে দিলেন, মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা হরণ করে শেখ মুজিব 40 লক্ষ শহীদের সাথে বেইমানি করলেন। যদি সেদিন এই গণতন্ত্রের জন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে, এটা শেখ মুজিব করলেন। সেই কারণে আমি নির্দ্বিধায় বলতে চাই, গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের রাষ্ট্রের পরিবর্তনে, সরকার পরিবর্তনের কোন সুযোগ সুবিধা শেখ মুজিব রাখে নাই বিধায় এই মুক্তিযুদ্ধের যারা অংশগ্রহণকারী সেনাবাহিনী, তারা সেদিন শেখ মুজিবের মৃত্যুটা অনিবার্য ছিল। তাই আমরা বলতে চাই, আজকে অনেকে এই সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলেন, বাংলাদেশের সেনাবাহিনী আর পৃথিবীর অন্য দেশের সেনাবাহিনী এক নয়। বাংলাদেশের সেনাবাহিনী সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। জিয়া রহমান প্রথম বিদ্রোহ করেছেন, সেক্টর কমান্ডার হয়েছেন। আপনারা দেখবেন যতগুলো সেক্টর কমান্ডার তারা পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। তারা বিদ্রোহ করে বিভিন্ন সেক্টর কমান্ডার হয়ে জেনারেল ওসমানীর নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা তাই বলতে চাই, এই সেনাবাহিনীর বিরুদ্ধে শেখ মুজিব সেনাবাহিনীকে সহ্য করতে পারত না। জিয়া রহমান যেহেতু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, উনি পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন নাই। যদি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে ভাগ বাটোয়ারা করে উনি পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো আর ইয়াহিয়া খান রাষ্ট্রপতি থেকে যেতেন। সেই কারণে এই সেনাবাহিনীর বিরুদ্ধে যে আরেকটি বাহিনী তৈরি করেছিলেন, সেটার নাম হল রক্ষী বাহিনী। ভারতীয় বিএসএফ এর একই ড্রেস, জলপাই রঙের ড্রেসে এই রক্ষী বাহিনী সৃষ্টি করেছেন। আপনাদের বয়স অনেকের নাই, আলাদা দেখেছে, এই দেখেছে। আপনারা যারা এই বয়সের আছে, আমরা যারা রক্ষী বাহিনী দ্বারা টর্চার হয়েছে, রক্ষী বাহিনী দ্বারা অত্যাচারিত হয়েছে, সেদিন শেখ মুজিব এই রক্ষী বাহিনী সৃষ্টি করে সেনাবাহিনীর থেকে তাদের অধিক সুযোগ সুবিধা দিয়েছেন। একটি ইন্ডিপেন্ডেন্ট দিয়েছিলেন রক্ষী বাহিনীকে, যে কোনো ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারবে, হত্যা করতে পারবে। সেই জন্য এই বরিশালের কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ একজন নায়ক, সর্বভারত পার্টির নেতা সিরাজ শিকদারকে হত্যা করে শেখ মুজিব সংসদে দাঁড়িয়ে সতর্ক বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? সেদিন 40,000 দেশপ্রেমিক প্রগতিশীল নেতা কর্মীকে, ছাত্রকে, মুক্তিযোদ্ধাকে শেখ মুজিব রক্ষী বাহিনীতে হত্যা করেছিলেন। তাই আজকে আমরা বলতে চাই, শেখ মুজিব রাষ্ট্র পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন। বাংলাদেশ ছিল একটি দুর্ভিক্ষের দেশ, বাংলাদেশ ছিল একটি অর্থনৈতিক ভঙ্গুর রাষ্ট্র, বাংলাদেশ ছিল একটা আইন শৃঙ্খলাবিহীন রাষ্ট্রে পরিণত হয়েছিল। সেই কারণেই রাষ্ট্র পরিচালনা ব্যর্থতা এবং মুক্তিযুদ্ধের সাথে বেমানি করেছিলেন। আমি এখানে আরেকটি কথা বলতে চাই, মুক্তিযুদ্ধের যে সরকার গঠিত হলো 10 এপ্রিল প্রবাসী সরকার গঠন করার উদ্যোগ গ্রহণ করলো জেনারেল ওসমানী সেক্টর কমান্ডারদের নিয়ে মিটিং করে তেলিয়াপাড়া 8 তারিখ। 8 এপ্রিল
তেলিয়াপাড়াতে একটি চা বাগানের রেস্ট হাউসে মিটিং করে সেখানে সিদ্ধান্ত হলো সকল সেক্টর কমান্ডাররা জেনারেল ওসমানীকে বললেন আপনি তাজউদ্দিন সাহেবকে বলেন প্রবাসী সরকার গঠন করার জন্য। তারপরে 10 তারিখ 10 এপ্রিল প্রবাসী সরকার গঠন করার সেই সিদ্ধান্ত হলো। তারপর 17 এপ্রিল আম্রকাননে তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন এবং তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন, খন্দকার মোশতাক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন এবং শেখ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন, ক্যাপ্টেন মনসুর আলী অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। তাই আমরা বলতে চাই সেদিন তাজউদ্দিন সাহেব শপথ গ্রহণ করার পর দেশি বিদেশি সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করলেন মাননীয় প্রধানমন্ত্রী কিসের উপর ভিত্তি করে আজকে আপনি প্রবাসী সরকার গঠন করলেন, আপনি প্রধানমন্ত্রী হলেন? উনি একটি কথা উত্তর দিয়েছিলেন, কারণ আপনারা শোনেন নাই, আমাদের তরুণ মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার ধারাবাহিকতায় আজকে আমরা সরকার গঠন করেছি, আমি প্রধানমন্ত্রী হয়েছি। সেই কারণেই আওয়ামী লীগ কোনোদিন তাজউদ্দিন সাহেবকে মূল্যায়ন করে নাই, পরিবারকে মূল্যায়ন করে নাই, ঐতিহাসিক সত্য ঘটনাটি বলার কারণে। তাই আজকে আমরা বলতে চাই আওয়ামী লীগ একটি ভারতবাদীর উপর সৃষ্টি করে বাংলাদেশকে লুটফুটের একটি রাজত্বে পরিণত করেছিলেন। তার বাবার সময় যে দুর্ভিক্ষ হয়েছে 74 সালে, সেই দুর্ভিক্ষে 15 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছেন। বাসার ভাই বলতে পারবেন ঢাকার মানুষ, এই ঢাকা শহর একটি হাটদিশার মানুষের মিছিলে পরিণত হয়েছিল। আঞ্জুমান মফিদুল ইসলাম হাজার হাজার মানুষকে আজিমপুর কবরস্থানে প্রতি মিনিটে 10-15টি করে লাশ কবর দেওয়া হতো। মানুষ কাপড়ের অভাবে গলা পাতা দিয়ে মানুষকে দাফন করতে হয়েছে এবং ডাস্টবিনের উচ্ছিষ্ট নিয়ে কুকুর এবং মানুষ সে সময় কারাগারি করতে দেখেছে। ইত্তেফাকের আফতাবউদ্দিন সাহেবের সেই ঐতিহাসিক ছবি 1974 সালের 62 জাল দিয়ে লজ্জা নিবারণের অপচেষ্টায় ছিল শেখ মুজিবের সরকার। আমরা বলতে চাই যে অনিবার্য কারণে 15 আগস্ট হয়েছে, তারপর আবার আরেকটি ঘটনা ঘটেছে 3রা নভেম্বর খালেদ মোশাররফ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলেন, পরে জিয়াউর রহমানকে বন্দী করে তার বাসভবনে বন্দী করে রাখলেন। বিচারপতি সাহেবকে এনে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করে উনি প্রধান সেনাপতি হয়েছেন। 4 তারিখ আমার স্পষ্ট মনে দেখা আছে ঢাকা শহরে খালেদ মোশাররফের মায়ের নেতৃত্বে একটি মিছিল হয়েছিল। সে ভাই ছিল রাশেদ মোশাররফ, সে পরবর্তী শেখ হাসিনার মন্ত্রিসভার প্রতিমন্ত্রী ছিলেন। এদের নেতৃত্বে একটি মিছিল বেরোল। মিছিলটি 32 নম্বরে গিয়ে শেখ মুজিবের বিশাল প্রতিকৃতি নিয়ে সেখানে গিয়ে খালেদ মোশাররফের মা ভারতের সরকারকে উদাত্ত আহ্বান জানালেন, প্রয়োজন থেকে ভারত যেন সেনাবাহিনী দিয়ে খালেদ মোশাররফের সরকারকে রক্ষা করে। তারপর বাংলাদেশে একটি নতুন পোলারাইজেশন হলো, সেনাবাহিনী এবং দেশপ্রেমিক শক্তির মধ্যে ঐক্য হলো। 6 নভেম্বর মধ্যরাত্রির পরে বাংলাদেশে একটি নতুন বিপ্লব সংঘটিত হলো। তাদের প্রিয় নেতা জিয়াউর রহমানকে বাসভবন থেকে মুক্তি করে নিয়ে আসে। একটি মাত্র বিপ্লব বাংলাদেশে সংঘটিত হয়েছে, সেই বিপ্লবটি হলো 7 নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব, যাকে আমরা জাতীয় বিপ্লব সংগঠিত করব। সেদিন স্বাধীনতার সার্বভৌমত্ব যে সংকট দেশ একটি যুগ সন্ধিক্ষণে চলে গিয়েছিল, সেখান থেকে জিয়াউর রহমান ক্ষমতার আলোকে এসেছেন। হত্যা বা খুন করে নয়, জাতির ঐতিহাসিক প্রয়োজনে সেনাবাহিনী এবং জনগণ তাকে ক্ষমতার পাদপীঠে নিয়ে আসেন। আবার একটি কণ্ঠ দিলে 71 সালের 27 মার্চ জাতীয় একটি কণ্ঠ দিয়েছে, আবার এই কণ্ঠটি আসলো। আমি জেনারেল জিয়া বলছি, সেনাবাহিনীকে ব্যারিকেড দেওয়ার জন্য বললেন, মানুষকে শান্ত করার জন্য। এখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যাত্রা। আমি যে কথাটি নিরন্ত বলতে চাইলাম সেই কারণটি হলো উনি একজন সেনাবাহিনীর লোক, উনি ইচ্ছা করলে এদেশে গণতন্ত্র ফিরে নাও দিতে পারতেন। আপনি দেখবেন ইতিহাসে কর্নেল নাসের সেনাবাহিনীর লোক ক্ষমতা দখল করেছেন, সেই দেশে কোনোদিন গণতন্ত্র আসে নাই। সাদ্দাম ক্ষমতা দখল করেছেন, কোনো গণতন্ত্র ছিল না। লিবিয়ার গাদ্দাফি ক্ষমতা দখল করেছেন, কোনোদিন গণতন্ত্র ছিল না। সিরিয়া আসাদ ক্ষমতা দখল করেছেন, গণতন্ত্র ছিল না। বিদায় সেই সমস্ত দেশগুলো আজকে কোথায় এসে দাঁড়িয়েছে, এক নায়কের পরে দেশ আর থাকে না। অতএব দেশের মানুষের অর্থনীতি, দেশের মানুষের দুর্দশা কেমনি ভাবে আসে সেখানে জনদত্ত উদাহরণ। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শতাব্দীর পর শতাব্দীর বিরুদ্ধে নেতা ছিলেন।
উনি রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে একটি বাংলাদেশের একটি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সকল গণতান্ত্রিক নেতাদের সাথে আলাপ আলোচনা করে একটি জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেছিলেন। পরবর্তী পর্যায়ে এই ফ্রন্ট থেকে 6টি রাজনৈতিক দল নিয়ে উনি জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। এবং 1978 সালের এক ঐতিহাসিক নির্বাচনে উনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ছিলেন এবং আরেকদিকে গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ছিলেন মুক্তিযুদ্ধের সাংবাদিক জেনারেল ওসমানী। জিয়া রহমানের কি প্রতীক হবে জাতীয়তাবাদী ফ্রন্টের তখনকার অন্যতম নেতা মশিউর রহমান জাদু ভাই, আমরা পল্টন ময়দানে সেই জনসভায় ছিলাম, সেখানে দাঁড়িয়ে উনি বললেন, মাননীয় নেতা আপনি আমাদের ফ্রন্টের নেতা, আপনার কি প্রতীক হবে? উনি এক গুচ্ছ ধানের ছড়া দিয়ে বললেন, মৌলানা ভাসানী এই দেশের শতাব্দীর শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ, আপনাকে আমরা ভাসানী ন্যাপের মৌলানা ভাসানীর এই প্রতীক আপনাকে উপহার দিলাম, আপনার প্রতীক হচ্ছে ধানের শীষ। সেখান থেকেই আজকে জেনারেল ওসমানীর সাথে অনেক ভোটের ব্যবধানে যাওয়া। এরপর 79 সালে একটি আপনার নির্বাচন অনুষ্ঠিত হয়। 78 সালে জাতীয়তাবাদী যে ঐক্য হয়েছিল ফ্রন্ট, সেই ফ্রন্টের মিনিস্ট্রিতে উনি একটি একটি মন্ত্রণালয় করেছিলেন, যেটা এখানে আমাদের আলাল বলেছেন যে আজকে বাংলাদেশের এই রেমিটেন্স যেটা আসে, এই তখন উনি বাংলাদেশের প্রথম বাংলাদেশ থেকে এই মধ্যপ্রাচ্যে লোক যাওয়া শুরু হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে। আজকে আমরা বলতে চাই সেটা কি কারণে উনি ওয়াইসি সম্মেলনে গিয়েছিলেন। সেখানে তখন মধ্যপ্রাচ্যে পেট্রো ডলারের ছড়াছড়ি, সমস্ত পেট্রো ডলার আরব দেশগুলোর মধ্যে ভাসছে, তারা পেট্রো ডলারের উপর। উনি সেখানে দাঁড়িয়ে বললেন, আমি একটি গরিব দেশ থেকে এসেছি, আমি আপনাদের কাছে কোনো সাহায্য চাই না, অনুদান চাই না, আপনাদের উন্নয়নের প্রয়োজন, আমার দেশের যত জনশক্তি আছে, আপনাদের বাজারটি আমাদের জন্য খুলে দেন, আমাদের উপকার হবে, আপনাদের হবে। এরপর এই সমগ্র মধ্যপ্রাচ্যে এই আপনার নেট পাওয়ার আমাদের এই জনশক্তির রপ্তানি শুরু হবে। আজকে আমরা বলতে চাই যেমনি ভাবে গার্মেন্ট সেক্টর, অন্যান্য সেক্টর, খাল কাটা বিপ্লব, গণশিক্ষার বিপ্লব, শিক্ষার ক্ষেত্রে সমস্ত কিছুতে একটি যুগান্তকারী সিদ্ধান্ত জিয়া রহমান এনেছে। তাই আমি বিশেষ জিয়া রহমান সম্পর্কে বলে আমি আমার বক্তব্য শেষ করবো। 1979 সালে 78 সালের পর আমাদের উনি যখন বহুদলীয় গণতন্ত্রের জন্য বললেন একটা তৃতীয় আইন, সেদিন কেউ যদি রাজনৈতিক দল করতে চায় রাষ্ট্রপতি বরাবর আবেদন করতে হবে। সেদিন অনেকগুলো রাজনৈতিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছে আবেদন করেছেন, তার মধ্যে একটি ছিল আওয়ামী লীগ। আমি যে জেলা থেকে এসেছি, নোয়াখালীর কৃতি সন্তান, পার্লামেন্টের স্পিকার ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, ময়ূর কবির সাহেব আবেদন করলেন জিয়া রহমানের কাছে একটা অ্যাপ্লিকেশন, মহামান্য রাষ্ট্রপতি আমি প্রাচীন দল আওয়ামী লীগকে আমি আবার পুনরুজ্জীবিত করতে চাই, যেটা শেখ মুজিব খবর দিয়ে গেছেন বাকশালের মধ্যে দিয়ে। আমি আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে চাই, আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দল আমি বাংলাদেশে কর্মকাণ্ড করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার অ্যাপ্লিকেশনের উপর আওয়ামী লীগকে মালেকুটিকে আওয়ামী লীগ করার অনুমোদন দিয়েছিলেন। আজকে শেখ হাসিনা তুমি যে 17 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলের যে প্রধানমন্ত্রী হিসেবে দাবি করে আসছে যে আওয়ামী লীগ প্রাচীন দল, তোমার বাবা তো আওয়ামী লীগকে কবর দিয়ে গেছে। যে আওয়ামী লীগের তুমি প্রধানমন্ত্রী দাবি করেছ, সে আওয়ামী লীগ হচ্ছে জিয়া রহমানের অনুদানকৃত আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ হচ্ছে মালেকুটিলের আওয়ামী লীগ, তোমার বাবার আওয়ামী লীগ। এত অকৃতজ্ঞ তুমি, যে ব্যক্তি তোমাকে যে দল পুনঃপ্রতিষ্ঠা করা, জিয়া রহমান তো নাও দিতে পারতো, আওয়ামী লীগ ব্যান্ড করে দিতে পারতো, এখন তোমরা যেভাবে আওয়ামী লীগকে ব্যান্ড করছো। তাই আমি বলতে চাই আমরা ইতিহাসের সেই সত্য কথায় আপনার ফিরে যান। আজকে যারা এই ক্ষমতায় এসেছেন, অনেকে বলেন 54 বছর নাকি এই দেশে কিছু হয় নাই। আরে বাবা, 54 বছর আগে তোমার বাবারও তো জন্ম হয়নি, না বলো আচ্ছা তুমি দাঁড়ায় বলো 54 বছরে তুমি জিয়া রহমান দেখো নাই। যে জিয়া রহমান দেখে নাই, জিয়া রহমানের ইতিহাস জানে না, সে বাংলাদেশের নাগরিক হওয়ার উপযুক্ত। যে ব্যক্তি স্বাধীনতার ঘোষণা দিয়ে সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করে বীরত্ব একজন জিয়া রহমান,
তাকে জানো না 54 বছরে এবং খালেদা জিয়ার শাসনকাল দেখো নাই, জিয়াউর রহমানের শাসনকাল দেখো নাই, তার নেতৃত্ব দেখো নাই, তুমি তাকে বলো যে 54 বছরে কিছু হয় নাই, ওনারা সংস্কার করবেন। পৃথিবীর জন্মের পর থেকে আজ পর্যন্ত সংস্কারের প্রতিনিয়ত আপনার ফ্যামিলি তো আপনার পরিবারও প্রতিনিয়ত সংস্কারের প্রয়োজন হয়। সংস্কার একটি আপনার চলমান প্রক্রিয়া, এটা কোনোরকম বন্ধ হয়ে যায় না। নদীর স্রোত যদি বন্ধ হয়ে যায় তাহলে ওই নদীর বন্ধুত্ব হয়ে যায়। আর যে নদীতে স্রোত যায় সেই গঙ্গা নদীতে মানুষ কোনো কিছু হয় না। আর সংস্কার এটি চলমান, তুমি 3 দিন 4 দিনে এই যে 5-6টা দেশের জাতির পুরো সংস্কার করে নেবে। একজন মহিলা উপদেষ্টা আছেন, উনি বলেছেন আমরা তো এসেছি সংস্কার করে করে শুধু নির্বাচনের জন্য নয়। 17টি বছর আমরা শেখ হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথে ছিলাম। আমাদের 20,000 নেতা কর্মী জীবন দিয়েছে, 2,000 নেতা কর্মী গুম হয়েছে, আমাদের হাজার হাজার নেতা কর্মী পুনরুত্থ বরণ করেছে, 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আপনি আলাল বলেছেন আপনার মামলাগুলো উঠে গেল, আমি আলাল এখনো কোর্টে নেই। আলালের 200 মামলা, এখানে বাসার সাহেবের সমস্ত নেতাদের মামলা আমরা এখনো কোর্টে যাই। আপনি গ্রামীণ ইউনিভার্সিটি করলেন, একদিনে অ্যাপ্লিকেশন করে আপনি উত্তরায় 650 কোটি টাকার জায়গা দিয়ে গেলেন আপনার গ্রামের বিশ্ববিদ্যালয়ের নামে। অতএব আপনার মামলাগুলো একদিনে উঠে গেল আর আমাদের মামলাগুলো চলমান, আমরা এখনো কোর্টে হাজিরা দিই। এই যে আমরা যে রাস্তাটি তৈরি করেছি 17 বছরে, এই রাস্তা ধরেই 36 দিনের আন্দোলন লাগিয়ে হয়েছে। অতএব আপনার কারা ঢাকা, আমার অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হয়, বাংলাদেশের যত গণঅভ্যুত্থান হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন দিয়েছে, গুলি খেয়েছে। এবার তার এই 5ই আগস্টের এই বিপ্লবে, এই 5 বিপ্লব না, গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছেলে শহীদ হয়েছে, কোন ছেলে গুলি খেয়েছে, এটা আমাদের জানা নাই। আপনারা যারা উপদেষ্টা হয়েছেন, আপনারা সবাই হোম মিনিস্টারের বাসায় ছিলেন, নাইলে আইনমন্ত্রীর বাসায় ছিলেন, নাইলে আপনাদের বাবা মাকে নিয়ে হারুনের হোটেলে ভাত খেয়েছেন। আপনার রাস্তায় এসে মহা বিপ্লবী হয়ে গেল। আজকে আমি সার্জিস এবং হাসনাবকে বলতে চাই, তোমরা ছাত্রলীগের প্রধান, তোমরা কত লক্ষ বার শেখ মুজিব বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছো ঢাকা বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা তোমাদের মা নেত্রী বলে কত লক্ষ বার স্লোগান দিয়েছো। আজকে বিপ্লবী হয়ে গেছে, মানুষকে তোমাদের ইতিহাস আজকে 5 কোটি 6 কোটি টাকার গাড়িতে চলো, আগে পিছিয়ে আরো 20-25 কোটি টাকার গাড়ি। যিনি 500 টাকার পাঞ্জাবি পড়তেন উনি 30,000 টাকার পাঞ্জাবি পড়েন, 50,000 টাকার জুতো পরেন, 10-12 লাখ টাকার ঘড়ি পরেন। আপনাদের চেহারা যে রোশনাই, এই রোশনাই তো আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করলাম। আর আপনাদের এই দিনে আপনাদের উপদেষ্টাদের একজন এমপি যদি 300-400 কোটি টাকার মালিক হয়, শেখ হাসিনা আশ্বাসে বলেছেন আমার একটা পিউন আছে জানি সে 400 কোটি টাকার মালিক, আর সেটা তো 17 বছর লাগছে। আর আপনার কয়েক মাসের মধ্যে আপনাদের পিএরা যদি 400-500 কোটি টাকার মালিক হয়ে যায়, তাহলে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা গিয়েছে? আপনাকে সচিবালয়ের যদি আন্দোলনের নাম বলে সচিবদের ফোর্স করেন, বিভিন্ন ট্রান্সফারের ফোর্স করেন, বিভিন্ন টেন্ডারের জন্য ফোর্স করেন, এগুলো মানুষ জানে। আগামী দিনে আপনাদের আমল চলতে হবে। আমি কেয়ারটেকার সরকারের প্রধান, সরকারের প্রধান ইউনূস সাহেবকে বলতে চাই, আপনারা অনেকে সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলেন। এই বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধের তৈরি সেনাবাহিনী, এটা অন্য কোন দেশের সেনাবাহিনীর সাথে কোনো তুলনা নেই। 90 গণঅভ্যুত্থান হয়েছে, সেদিন আমি আলাল একসাথে রাজপথে ছিলাম, আমরা বাসার হয়ে ছিলেন। আপনার সেদিন দেখেছেন সম্রাট আছে, এখানে সম্রাট ছিল, আমরা সেদিন মারা যেতে পারতাম। সেদিন গণঅভ্যুত্থানের পরে ইচ্ছা করলে তরুণ সাহেব হিরো ছিলেন, যে জেনারেল স্টাফকে ডিপ কমান্ডারদের বৈঠক থেকে বললেন আমরা আপনাকে সমর্থন দিতে পারবো না, তারপরে সেনাবাহিনী ইচ্ছা করলে সেদিন ক্ষমতা নিতে পারতো, সেনাবাহিনী ক্ষমতা নেয়নি, কারণ মুক্তিযুদ্ধের সেনাবাহিনী গণঅভ্যুত্থানকে সমর্থন করে বিচারপতি শাহাবুদ্দিন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, 90 দিনের মধ্যে বাংলাদেশের ইতিহাসে একটি সৎ পরিচ্ছন্ন নির্বাচন দিলেন। সেই নির্বাচনে এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। আপসের নেত্রী 1986 সাল, আমার মনে আছে, এখন আমার এখানে কীর্তি আর ভাঙা আছে,
খালাল আছে, বাসার সাহেব আছে। আমরা সেদিন সারা রাত বেগম খালেদা জিয়ার ধানমন্ডিতে একটি বাসায় ছিলাম। বারবার জামাত ইসলামের নেতারা ফোন করছেন, অন্যান্য দলের নেতারা ফোন করছেন, সবাই নির্বাচনে যাবে, বেগম আওয়ামী লীগ নির্বাচনে যাবে। বেগম খালেদা জিয়া ফজরের নামাজের আজানের পরে সাংবাদিকদের সাথে, দেশি বিদেশি সাংবাদিকদের বললেন, হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করব না। বেগম খালেদা জিয়া গায়ে নেই। সেদিন অনেকে বলেছেন বিএনপি আজকে শেষ হয়ে যাবে, একমাত্র দল বিএনপি নির্বাচনে যায় নাই। জামাত, আওয়ামী লীগ একসাথে হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দিয়ে সেদিন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তাই বাংলাদেশের আপসহীন নেত্রীকে 90 সালের গণঅভ্যুত্থানের পরে 27শে ফেব্রুয়ারি 1991 সালের নির্বাচনে ওনাকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সেদিন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন। আমারও সৌভাগ্য হয়েছে সেই সংসদে যাওয়ার জন্য। এবং বেগম খালেদা জিয়া কি কাজটি করলেন, সংসদে এসে সরকার গঠন করার পর মুক্তিযুদ্ধের মূল চেতনা সংসদীয় পদ্ধতির সরকার, যেটি শেখ মুজিব হত্যা করে রাষ্ট্রপতি শাসিত সরকারে নিয়ে এসেছিলেন, বেগম খালেদা জিয়া একাদশ সংসদে পাশ করে সেদিন উনি সংসদীয় গণতন্ত্রের আবার প্রবর্তন করলেন, সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করলেন। আজীবন সংলাপ করে বেগম খালেদা জিয়ার নাম লেখা থাকবে মুক্তিযুদ্ধের স্বীকৃতি বেগম খালেদা জিয়া দিয়েছেন আওয়ামী লীগ। আমরা বলতে চাই, বাংলাদেশের সকল উন্নয়ন যেমনি ভাবে জিয়া রহমানের হাত ধরে এসেছে, তেমনি ভাবে বেগম খালেদা জিয়ার হাত ধরেছে। বেগম খালেদা জিয়া তো আপোষ করে নাই, এরশাদের সাথে আপোষ করে নাই, এবং একাদশ সরকারের সাথে আপোষ করে নাই, শেখ হাসিনার সাথে আপোষ করে নাই। এই কারণে মিথ্যা মামলা দিয়ে 6.5 বছর তাকে স্লো পয়জনিং করে হত্যার চেষ্টা করেছেন। আজকে আরেকটি হত্যা রহস্য উন্মোচিত হয়েছে, এই যে তারেক রহমানকে হত্যা করার যে ব্লুপ্রিন্ট আজকে পত্র পত্রিকা। তাই আমরা বলতে চাই, এই বিএনপি কখনো দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই। বিএনপি আজকে আপনারা অনেকে বলেন, অনেকে সেনাবাহিনী নিয়ে শক্তি করেন। একজন ব্যারিস্টার লন্ডন থেকে এসেছেন, উনি এসে বলেন যে জেনারেল ওয়াকার নাকি সীমা অতিক্রম করছে সেনাবাহিনী। আর ওরা চিলি লন্ডনে আসছে, এই মুক্তিযুদ্ধের সেনাবাহিনী 5ই আগস্টের এই 3-4 দিন সেনাবাহিনীর যে ভূমিকা, সেনাবাহিনী যেমনি ভাবে 90 গণঅভ্যুত্থানের পরে ক্ষমতা নেয়নি, জেনারেল ওয়াকারও ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারছে, কিন্তু ক্ষমতা নেয়নি, আর্মি ক্ষমতা নেয়নি। তারা বন্দুকের নলটি হাসিনা জনগণের থেকে ঘুরে হাসিনার দিকে ঘুরে দিলেন, এবং হাসিনাকে 45 মিনিট সময় দিয়ে সেনাবাহিনীর সমস্ত কর্মকর্তারা একসাথে বৈঠক করে তাকে তার মাতৃভূমি, পিতৃভূমি, তার বাবার দেশে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে মানুষ নির্বিচারে হত্যা হতো, আজকে এত ফুটানি করে কথা বলতে পারছেন। তাই আমরা বলতে চাই, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে কোনো কথা বলবেন। আপনারা যে এজেন্ডা নিয়ে এসেছেন, সেই এজেন্ডায় দেশের মানুষ বাস্তবায়ন হতে দেবে না। আপনারা চট্টগ্রাম পোর্ট পৃথিবীর সর্ববৃহৎ একটা ইহুদি কোম্পানিকে দেওয়ার চেষ্টা করছেন। এই কোম্পানি এখন প্যালেস্টাইনে মানুষ হত্যার জন্য এই নেতানিয়াহুকে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে সাহায্য করছে। তার কাছে চট্টগ্রাম বন্দরে জানা দিতে চায়, আপনারা মানবিক করিডোরের নামে আরাকান আর্মিকে এখানে অস্ত্র আনার ব্যবস্থা করে দিতে চান। বাংলাদেশের অভ্যন্তরে ঘোরার যেতে বাংলাদেশকে একটি চারণভূমি পরিণত করতে চান। আপনাদের এই উদ্দেশ্য এই দেশের মানুষ কখনো সফল হতে দেবে না। 71 দেয়নি মুক্তিযুদ্ধে জিয়া রহমানের নেতৃত্বে, এবারও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল রাজনীতির সক্রিয় মানুষ শক্তি ঐক্যবদ্ধ হয়ে আপনাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবে। আপনি একটা নির্লজ্জ ভাবে এই কথাটি বলে আমি শেষ করতে চাই, সেটি হলো, আপনি যখন নোবেল প্রাইজ নিয়ে আসেন, ডক্টর ইউনূস সাহেব আপনাকে শেখ হাসিনা অভিনন্দন করেন। আপনাকে সেদিন বিএনপি ক্ষমতায় ডক্টর ইয়াজউদ্দিন সাহেব বঙ্গভবনে আপনাকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়েছেন। ঢাকার অবিভক্ত মেয়র সাদেক হোসেন খোকা পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় ঢাকার লক্ষ লক্ষ মানুষের সামনে আপনাকে নাগরিক সম্বর্ধনা দিয়েছেন। আমার বাসায় একটি ছবি আছে, মাঝখানে বসে আছেন, আমি বাম পাশে, আমাদের ছেলেটার মহাসচিব মান্নান ভাই বসে আছেন। আপনার আশ্চর্য থেকে লক্ষ লক্ষ মানুষের সাথে বসে খোকার বক্তব্য শুনছেন। সেই সাদেক হোসেন খোকা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল গেরিলা যুদ্ধ ঢাকার 9টি অপারেশন অত্যন্ত সাহসিকতার সাথে করেছেন।
ঢাকার উন্নয়নের সাথে সাথে আপনাকে সম্বর্ধনা দিয়েছেন। আপনি নির্লজ্জ বেহায়া, তার ছেলে ইরশাদ হাইকোর্ট তাকে রায় দিয়েছে, ইসি তার গেজেট করেছে, আপনি তাকে শপথ দিচ্ছেন না, শপথ করে দিচ্ছেন না। আপনার চাইতে এর চেয়ে নির্লজ্জ কোনো মানুষ হতে পারে না। তাই আমরা বলতে চাই অতি শীঘ্রই সাদেক হোসেন খোকার ছেলে ইরশাদকে শপথ গ্রহণ করার আপনি ব্যবস্থা করবেন। আর যে তিনজন উপদেষ্টা, একজন খলিল, আমি আগেও বলেছি ডবল মার্ডার কেসের আসামি, সেই মার্ডারের পরে থেকে গেল, আবার অনেক বছর পরে সে ফেরত এসেছে মার্কিন পাসপোর্ট নিয়ে। সে লতিফুর রহমানের ইতিহাস ছিলেন, এই ইতিহাসটি না বললে নয়। সেখানে লতিফুর রহমানের একজন প্রোটোকল অফিসার ছিলেন, ফরেন মিনিস্ট্রির ডিএস, অপূর্ব সুন্দরী একজন মহিলা। আর স্বামীও ছিল ফরেন মিনিস্ট্রির একজন উপস্থিত ডিএস, কুমিল্লার একটি বিখ্যাত পরিবারের তারা সন্তান। আপনি সুকৌশলে সেদিন লতিফুর রহমানকে দিয়ে এই মহিলাকে ওয়াশিংটনে পোস্টিং করে দিলেন, তার স্বামী তাকে যেতে দেবে না। আপনি কয়েক চোর বস্তি করলেন, তাকে ওয়াশিংটন যেতে হবে। তারপর ওই ভদ্রলোকের উপস্থিত তার রিভলভার দিয়ে তার ছেলে ওয়াইফকে গুলি করে হত্যা করেন, পরে নিজেও সুইসাইড করেন। এর পরের দিন আপনি খলিল রহমান আমেরিকা ভেঙে গেলেন, আর আপনাকে ডক্টর ইউনূস 25 বছর পরে আপনাকে আমেরিকান পাসপোর্টে নিয়ে এসে আপনাকে জাতীয় নিরাপত্তার দায়িত্ব দিয়েছে। এটা হলো কি ষড়যন্ত্র? কোর্ট এবং মানবিক ষড়যন্ত্রের নামে আপনার দেশ থেকে বিক্রি করে দিলেন। অতএব এই থেকে দেশকে মুক্তি দিতে হলে কেমনি ভাবে বিচারপতি সাবুদ্দিন 90 দিনের মধ্যে নির্বাচন দিয়েছেন, আপনি অতি শীঘ্রই বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ দিয়ে বাংলাদেশকে রক্ষা করবেন। আপনার বৈবাহিক জীবন সম্পর্কে, ধর্ম সম্পর্কে আমার কাছে যে দলিল আছে, আমি এটা তেজগাঁয় বলেছি, আজকে আবার বলতে চাই না, তাও বলে দিয়ে যাচ্ছি। আমি জনাব শফিকুর রহমান জামাতের আমির, ওনাকে দায়িত্ব দিয়েছি, নাইট সাহেবকে দায়িত্ব দিয়েছে, আলেম সমাজকে দায়িত্ব দিয়েছি। আপনি আমেরিকা লেখাপড়া করতেন, আপনার একজন প্রেমিকা ছিল, সেই প্রেমিকা হলো মনিকার মা, আপনার মেয়ের মা। তিনি হলেন রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টান, রাশিয়ার আমেরিকায় লেখাপড়া করে। ওই মহিলা দাবি দিল, যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে এই অর্থোডক্স চার্চে গিয়ে তোমাকে খ্রিস্টান হতে হবে, তাহলে আমি তোমাকে বিয়ে করবো। ইউনূস সাহেব, আপনি 1970 সালে সে অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন। এর থেকে আপনি মুসলমান কবে হয়েছেন? ফেরত এসেছেন 18 কোটি মানুষের দেশে, আপনি মুসলমানের দেশে, আপনি সরকার প্রধান। আমি শফিকুর রহমান সাহেব জামাতের আমির, আপনারা আল্লাহর ওলি, আপনারা জিজ্ঞাসা করেন ইউনূস সাহেবকে উনি কি ফেরত এসেছেন? নাইট সাহেব জিজ্ঞাসা করেন এদেশের আলেম সমাজকে দায়িত্ব, উনি কি ইসলাম থেকে আবার মুসলমান হয়েছেন কিনা? এই কথাটি আমি এখানে বলি। আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি। 90-এর গণঅভ্যুত্থানের পরে যেমনি ভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, আজকেও বাংলাদেশের যে ভোট হবে সেই ভোটে দেশের মানুষ তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী নির্বাচিত বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ